নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় বাংলার রাজনীতি। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। আমাদের আজকের আলোচনার বিষয় 26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কি হবে। নিয়োগ প্রক্রিয়া অসাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি রয়েছে বলে তোপ দেগে 2016 সালের গোটা এসএসসি প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এক নিমেষে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক শিক্ষিকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি যাবে না, তারা তাদের যোগ্য চাকরি ফেরত পাবেন। তাও তাদের মধ্যে একাংশ ঠিক ঝুঁকি নিতে পারছেন না, তাই আন্দোলন ক্রমশ আরও প্রবল হচ্ছে। গত সোমবার দিল্লির উদ্দেশ্যে তাই রওনা দিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। তাদের বক্তব্য, অযোগ্যদের জন্য আমাদের চাকরি গেল। প্রশ্ন একটাই, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কি চাকরি ফিরে পাবেন, নাকি তাদের আবার পরীক্ষায় বসতে হবে? চলুন দেখে নিই এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। যতক্ষণ না হচ্ছে আমি বিশ্বাস করবো না। আপাতত আমি আশ্বস্ত হইনি। প্রত্যেক বঞ্চিত তাদের চাকরি ফেরত পাবে। দিদির কথাতে আশ্বস্ত, বিশ্বাস করা যাচ্ছে না। নেতাজি ইন্ডোরে সোমবারের চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক শেষে চাকরিহারা শিক্ষকরা তারা বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তারা আশ্বস্ত। অনেকে আবার বলছেন কাল থেকেই, অর্থাৎ মঙ্গলবার থেকেই অনেকে স্কুলে যেতেও তৈরি তারা। উনি যেটা বলেন উনি করেন, কিছুটা হলেও করেন। আমি আশ্বস্ত। ওনার বক্তব্য দেখে মনে হলো ভালো বলেছেন। উনি আবার ডাকবেন, দেখি আগামী দিনে কি হয়, আবার আসবো আমরা। এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না, দেখা যাক কি হয়। উনি তো আশ্বাস দিয়েছেন, কিন্তু যতক্ষণ না হচ্ছে আমি বিশ্বাস করবো না। আপাতত দিদি বললেন, আমি যতদিন আছি ততদিন আপনাদের চাকরি আছে বলে মনে করুন। আমরা শুধু মনে করবো আর কি, চাকরি আছে বলে। তো স্কুলে যাব নাকি সেটা বলতে পারছি না, শুধু মনে করবো যে চাকরি আছে। আমি আশ্বস্ত হইনি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একদম কনফার্ম যে প্রত্যেক বঞ্চিত তাদের চাকরি ফেরত পাবে, কনফার্ম। দিদি বলে একদম আশ্বস্ত। আমি নিজে থেকে খুব আশ্বস্ত। বললেন যেগুলো যে আমরা চাকরি পুরনো যারা যোগ্য চাকরি তাদের ফেরত পাবে, এরকম একটা আশ্বাস দিল আমাদেরকে। আশ্বস্ত হয়েছি, আপাতত হয়েছি, কিন্তু শেষ পর্যন্ত কী হবে আমরা জানি না। আমাদের মুখ্যমন্ত্রী যা বললো তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট, কিন্তু 2 মাসের মধ্যে আমাদের নিয়োগ করার জন্য বলেছে, আবার আমাদের পুরনো কাজটা চালিয়ে যেতে বললো। তা আমরা আশ্বস্ত দিদির ওপরে, দিদি যেন আমাদের ওপর সুবিচার করে, এটাই আমরা বলবো। দিদির কথাতে আশ্বস্ত। দিদি বলেছে যে আমাদের যোগ্য ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে যেভাবেই হোক দিদি আমাদেরকে প্রথমে আগে যোগ্য অযোগ্য দেখবে, যোগ্য অযোগ্য দেখার পর যারা যোগ্য তাদেরকে সঠিক জায়গায় সঠিক সম্মানে পাঠাবে। আমরা আশা করছি আগামী কদিনের মধ্যেই আমাদের যে এই ব্যথা বেদনা দূর হবে, এবং দিদির ওপর আমরা আস্থা রেখেই আমরা আজকে এই মিটিং থেকে যাচ্ছি। হ্যাঁ, চাকরি বললো আমাদের A to Z প্ল্যান, আমার চাকরি আর কারো যাবে না, এরকমই বলা হয়েছে এখন পর্যন্ত। হ্যাঁ, কাল থেকে আমরা স্কুল যাবো। আমার কিছু টার্মিনেশন পাইনি। আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি আছে এসএসসি আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আর তারপরে রিজেক্ট তো ওরাই করবে। এখানে ওরা কিছু বলিনি, আমরা স্কুল যাবো যেরকম যাই। দিদি বললো চাকরি থাকবে, অবশ্যই বলছে। আমি চেষ্টা করব, অবশ্যই থাকবে। আমার মতো আমি চেষ্টা করব। দেখুন, উনি তো বলেছেন যতক্ষণ না ঠিকমতো ফিরে পাই ততক্ষণ বিশ্বাস করা যাচ্ছে না। যদি ফিরে পাই তো নিশ্চয়ই বিশ্বাস করবো, বিশ্বাস করতে পারছি না এখনো পর্যন্ত। দিদি আমাদের বলেছে আপনারা যান, নিজেদের কাজ জয়েন করুন, আপনারা তখন টার্মিনেট হননি, আপনাদেরকে সব বেতনে চাকরি যাতে ফিরিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা দেখবো বলেছেন। এটা এবার বলতে পারছি না কি হবে। অনেক চাকরিহারা শিক্ষক যারা, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আশ্বস্ত হলেও অনেকে কিন্তু বলছেন যে না আঁচানো পর্যন্ত কিন্তু বিশ্বাস নেই তাদের। তবে শেষমেশ তাদের চাকরি ফিরে দেওয়া সম্ভব হয় কি না সেটা সময় বলবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা। বুধবার 16 এপ্রিল দিল্লির যন্তর মন্তরে অবস্থান করতে চলেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাই সোমবারেই 60 জন শিক্ষক শিক্ষিকা ধর্মতলা থেকে রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। তাদের বক্তব্য একটাই, অযোগ্যদের জন্য আমাদেরও চাকরি গেল। এখন দেখার বিষয়, দিল্লির এই অবস্থান কর্মসূচি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সমস্যার ঠিক কতটা সুরাহা করতে পারে।
দেখে নেব এই নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে দুর্নীতির একাধিক তোপ দেগে এসএসসির 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এর ফলে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দেন যোগ্য একজনেরও চাকরি যাবে না, একাধিক বিকল্প পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী সকলকে নিয়মিত স্কুলে যাওয়ার কথা বলেছিলেন কাজ করে যান, বাচ্চাদের শিক্ষা দিন, 2 মাস কষ্ট করুন। তাতেও আন্দোলন থামেনি। ডিআই অফিস অভিযান করে চাকরিহারাদের একাংশ অনশন করে প্রতিবাদও করেন তারা। বলেন উনি করেন, কিছুটা হলেও করেন। আমি আশ্বস্ত, ওনার বক্তব্য দেখে মনে হলো ভালো বলেছেন। উনি আবার ডাকবেন, দেখি আগামী দিনে কি হয়, আবার আসবো আমরা। এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না। অপরদিকে রাজ্যের শত আশ্বাসেও শঙ্কামুক্ত হতে পারছেন না যোগ্যরা। উনি তো আশ্বাস দিয়েছেন, কিন্তু যতক্ষণ না হচ্ছে আমি বিশ্বাস করবো না আপাতত। দিদি বললেন আমি যতদিন আছি ততদিন আপনাদের চাকরি আছে বলে মনে করুন। আমরা শুধু মনে করবো আর কি চাকরি আছে বলে, তো স্কুলে যাব নাকি সেটা বলতে পারছি না। আম্বেদকরের জন্ম জয়ন্তীতে বিভিন্ন আইনজীবী ও প্রাক্তন বিচারকদের নিয়ে বিশেষ কর্মসূচি হয়। ওয়াই চ্যানেলে ধর্ণা শুরু হয়। সেই ধর্ণা মঞ্চ থেকেই বাসে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন 60 জন যোগ্য চাকরিহারারা। বুধবার দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি রয়েছে তাঁদের। আপাতত সেই দিকেই নজর রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। দিল্লির অবস্থান কর্মসূচি কি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আলোর দিশা দেখাতে পারবে? কি হবে তাদের ভবিষ্যৎ? এই নিয়েই আমাদের আজকের আলোচনা। নমস্কার, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার। অর্কদা, এই যে দিল্লি যাত্রা, এটা কি কোনোভাবে এই সমস্যার কোনো সুরাহা করতে পারবে? দেখো, আমার কতগুলো মত আছে। যাদের চাকরি গেছে, যারা বলছে তারা যোগ্য, রাজ্য সরকারের পক্ষে তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া সম্ভব না। অভিষেক মানু সিংভি তো নিজেই বলেছেন যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল কেউ করতেই পারেন। তো সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দেওয়া রায়ের বদল ঘটানোর পরিসরটা খুব সীমিত। অর্থাৎ রিভিউ পিটিশন দাখিল করলে পরেও সুরাহা মেলার সম্ভাবনা সিমস টু বি রিমোট। তাহলে এই যোগ্য চাকরি প্রার্থীদের সামনে অপশনগুলো কি কি? 1, 2024 এপ্রিল মাসের মাঝামাঝি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ এই প্যানেলটা পুরো বাতিল করে দেন এবং অযোগ্যদের যারা চিহ্নিত হবেন 12% হারে সুদ দিয়ে টাকা ফেরত দেওয়ার কথা বলেন। সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। 1 বছর বাদে সুপ্রিম কোর্ট তার ফাইনাল ভার্ডিক্টটা দিল। কিন্তু 2024 এপ্রিল মাস থেকেই এই যোগ্য শিক্ষক এবং অশিক্ষকরা নিরাপত্তাহীনতা এবং অনিশ্চয়তার মধ্যে ভুগছিলেন। এখন তাদের সামনে কোনো আশার আলো নেই। তারা শিক্ষিত, অনেকে এমএসসি, পিএইচডি, এমএ, এমফিল করা আছেন। তারা পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। 1, চাকরি তো গেল, 2 হলো সামাজিক অসম্মান। প্রথম কথা, তাদের উচিত রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণ চাওয়া ওনাদের মানসিক যন্ত্রণা এবং চাকরি চলে যাওয়ার জন্য, যার দায় ওদের নয়। 2, রাজ্য সরকার এদেরকে চাকরিতে ফেরাতে পারবে না এবং যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসি দিতে পারবে না। ওরা আবার যে তালিকার কথা বলছে সেটা তালিকাটা সিবিআই এ দিয়েছিল ওদেরকে, ওই তালিকা আগে সুপ্রিম কোর্টকে দিয়েছে, আবার দিলে ওটা দিয়ে কোনো লাভ হবে না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারেন? পার্শ্ব শিক্ষক বলে একটা পদ আছে স্কুলে, তাদের বেতন হচ্ছে 13,000 টাকা। প্রতি সপ্তাহে 20টা করে ক্লাস নিতে হয়। আর যারা স্কুল ছুট হচ্ছে কোনো কারণে, যারা স্কুলে আসতে পারছে না নানাবিধ কারণে, সেই সমস্ত বাচ্চাদের আবার স্কুলের দরজায় পৌঁছে দেওয়ার তাদের উদ্যোগ। তারা দাবি করছেন যে আমাদের বেতন বাড়াতে হবে 3 গুণ। আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় যাদের চাকরি চলে গেল সরকারের অপদার্থতা দুর্নীতির জন্য, তাদের সামনে এই ললিপপটা দেবেন যে আপাতত এটাই রাজ্য সরকার ব্যবস্থা করতে পারছে, আপনারা কনসলিডেটেড 40-42 হাজার টাকা বেতন নিন। সিভিক পুলিশের মতো সিভিক টিচার, কোনো রকম পেনশন গ্র্যাচুইটি আপনারা পাবেন না। রিটায়ারমেন্টের সময় একটা কনসলিডেটেড অ্যামাউন্ট দেওয়া হবে। 2, এটা অপশন। এই অপশানে বহু লোক রাজি হবেন না।
তারপরে হয়তো পরীক্ষা হবে। এসএসসি একটা অপদার্থ প্রতিষ্ঠান, যার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এসএসসিকে যদি আবার চাকরির পরীক্ষা নিতে বলা হয়, আবার দুর্নীতি করবে, কারণ দুর্নীতি করাটা ওদের অভ্যাস। সৎভাবে কাজ করতে ওরা পারে না, চোর জোচ্চোর সব ভরে গেছে ওখানে। তাই যারা আবার পরীক্ষা দেবেন, আমার মনে হয় সুপ্রিম কোর্টে তাদেরকে আবেদন জানানো উচিত যে আদালত নিযুক্ত কোনো কমিটি পুরো পরীক্ষা ব্যবস্থাটা দেখভাল করুক, প্রশ্নপত্র তৈরি, ওএমআর শিট সংরক্ষণ এবং প্রকৃত স্বচ্ছ মেধা তালিকা, নামের পাশে প্রাপ্ত নম্বর। সুপ্রিম কোর্ট একটা কমিটি ঠিক করে দিক, আদালতের প্রত্যক্ষ নজরদারিতে নিয়োগ প্রক্রিয়া হোক। আবার যদি এসএসসি নেয়, আবার গন্ডগোল হবে, আবার মামলা মোকদ্দমা হবে। 4, এখন যারা এতদিন ধরে চাকরি করেছেন তারা বলতে পারেন, তো আমরা একবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, আবার কেন দেব? তখন একটা তারা দাবি তুলতে পারেন, তাদের এই অভিজ্ঞতাটাকে আলাদা করে মূল্যায়ন করা হোক। অর্থাৎ তারা যারা এতদিন ধরে চাকরি করেছেন তারা একটা অতিরিক্ত নাম্বার পাবেন প্রত্যেকে, যারা পরীক্ষায় বসবেন। তাহলে 20 নাম্বার তাদের জন্য থাকলো, কারণ তাদের অভিজ্ঞতার মূল্য স্বরূপ। তারা 8 বছর 7 বছর চাকরি করেছেন, পড়িয়েছেন, তো সেই অভিজ্ঞতা তো রয়েছে। তারা বাধ্য হচ্ছেন আবার পরীক্ষা দিতে, যদি পরীক্ষাটা হয়, যদি তারা রাজি হন, তাহলে তাদের একটা আলাদা ব্যবস্থা রাখতে হবে যে এই মার্কস আমাদের প্রত্যেককে দিতে হবে। 4, পঞ্চমত, তারা যন্ত্রমন্ত্রে অবস্থান বিক্ষোভ করছেন, ঠিক আছে, জাতীয় প্রেস ক্লাবে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সামনে তাদের এই দুর্দশাটা তুলে ধরা উচিত, এবং তারা যে ভিকটিম অফ দ্য সার্কামস্টান্সেস হলেন, যার দায় তাদের নয়, তাদের পরিবার আছে, অসুস্থ বাবা মা আছে, সন্তানদের শিক্ষা আছে, ব্যাংকে ঋণ আছে, হঠাৎ করে তাদের সামনে চাকরি নেই, যার দায় তাদের নয়। তা সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সামনে তারা তাদের বিষয়টা বলুন, এবং কারা দায়ী তাদের এই দুর্দশার জন্য সেটা স্পষ্ট করে বলুন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম বিষয়টার গুরুত্ব যদি বুঝতে পারে এবং বোঝাতে হবে, তাহলে ভারত জুড়ে একটা মতামত তৈরি হবে, যাতে এই সরকারের উপর চাপ হবে, যাতে ভবিষ্যতে এই অপকর্ম করার থেকে তারা বিরত থাকে। তাহলে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং এরই সাথে বলবো বাংলার একাডেমিক্সের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাচ্ছে? ভূতের ভবিষ্যৎ থাকতে পারে, বাংলার শিক্ষা ব্যবস্থার কোনো ভবিষ্যৎ নেই, কারণ শিক্ষা ব্যবস্থা এরা নষ্ট করে দিয়েছে। এই সামনে বর্ষাকাল আসছে, ইলিশ মাছ আসবে, বাংলাদেশ থেকে আসবে, ডায়মন্ড হারবার থেকে আসবে, মানুষ দরাদরি করবে, 800 গ্রাম 1 কিলো কত দাম হবে, ঠিক সেইভাবে এরা চাকরিগুলো বেঁচেছে। বাংলায় তো শিল্প নেই, সংস্কৃতিটা ছিল, আর শিক্ষা নিয়ে আমরা গর্ব করতাম। কথায় কথায় এরা বলে না, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন, ঠাকুরের বাংলা, বিবেকানন্দর বাংলা, ওনারা যদি আজকে থাকতেন, হ্যাঁ, আটকে উঠতেন যে কি বাংলায় আমরা, কি বাংলা স্বপ্ন দেখেছিলাম, কি বাংলায় আমরা এলাম। রবীন্দ্রনাথ বলেছিলেন না, আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি আগ্রহ পড়ে। সেই রবীন্দ্রনাথই বলেছিলেন যে ছিদ্র থাকলেই শনি প্রবেশ করে। 100 বছর আগে লিখেছিলেন, অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, এত ছিদ্র, এই শনির প্রকোপে আমরা পড়েছি। ঝেঁটিয়ে বিদেয় করতে হবে। মর্জিনা আব্দুল্লাহ সেই গান আছে না, মিঠু মুখার্জির, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর। যতক্ষণ না এদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে ঝেঁটিয়ে বিদায় করা যাবে, বাংলার ভাগ্যাকাশে সূর্যোদয় কোনোদিন হবে না। কারণ এরা শিক্ষা থেকে টাকা খায়, গরু থেকে টাকা খায়, কয়লা থেকে টাকা খায়, মাটি থেকে টাকা খায়, সর্বভোগ, আর দায় স্বীকার করে না। যাদের উচিত ছিল পশ্চিমবঙ্গের মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাওয়া। কথায় কথায় বলেন না, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তো মানুষের কাছে করজোড়ে ক্ষমায় চেয়ে ভুল স্বীকার করতে কি আছে, ভুলের প্রায়শ্চিত্ত করবেন। তা না করে কখনো আদালতকে গালমন্দ করছেন, কখনো বিরোধী দলকে গালমন্দ করছেন, কখনো আইনজীবীদের গালমন্দ করছেন। এখনো বলছেন যারা অযোগ্য তারা অযোগ্য কিনা সেটা তিনি বিশ্বাস করেন না, তিনি দেখবেন তারা অযোগ্য কিনা। এই হচ্ছে বাংলার সার্বিক ছবি। অধিকাংশ কলেজে অনার্স পাঠ্যক্রমে
ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না, ফিজিক্স, কেমিস্ট্রি এইসব জায়গায়। পড়োশি উড়িষ্যায় যাও, ঝাঁকা ঝাঁকা ছেলে মেয়ে চলে যাচ্ছে। উড়িষ্যা কি ছিল, আমরা কি ছিলাম? সেলফ ইন্ট্রোস্পেকশন যদি না করা হয়, দেখো এটা সরকার বা বিরোধী রাজনৈতিক দলের কাজ না, প্রতিবাদ হচ্ছে সচেতনতার ভাষা। আমরা যদি পরবর্তী প্রজন্মকে এই অন্ধকূপে রাখতে চাই, রাখতে পারি। আমি যদি মনে করি যে আমি ঘরের দরজা জানলা বন্ধ করে থাকবো, আমার ছেলে তো ঠিক আছে, ও তো বাইরে পড়ছে, ওর তো কেরিয়ার, ভুল করছে। ও বাইরে যাচ্ছে, ওর বন্ধুরা এখানে হয়তো থাকছে, সবাই বাইরে পড়তে পারছে না, সামর্থ্য নেই। তাহলে ও একটি ছেলে বাইরে পড়ে ভালো চাকরি বাকরি পেল, তার সহপাঠীরা দেখছে চাকরি পাচ্ছে না, তাহলে এমন চাকরি করতে হচ্ছে যাদের এডুকেশনের সঙ্গে তাদের মিল নেই। এই যে ডিসপ্যারিটি, সোশ্যাল ডিসপ্যারিটি, এখান থেকে আনরেস্ট তৈরি হয়। এই আনরেস্টের ফলে ভায়োলেন্স হয়, চুরি ছিনতাই বাড়ে। রবীন্দ্রনাথ বলেছেন না, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। এখন যদি দরজা জানলা বন্ধ করে সবকিছু আমরা বন্ধ করতে চাই, যে আমার সন্তান তো আছে দুধে ভাতে, তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে তো সাংঘাতিক রকম অবিচার করব, অন্যায় করব, ওরা কেউ ক্ষমা করবে না। শিক্ষা ব্যবস্থার মূলে এরা কুঠারাঘাত করেছে। এবার হচ্ছে প্রাইমারি, সেখানেও আদালতে মামলা চলছে। যদি সেই প্যানেলও বাতিল হয়ে যায়, কোন পরিস্থিতির মধ্যে আমরা আছি? এবং দায় স্বীকার করছে না, ক্ষমা চাওয়ার কোনো বিষয় নেই। আরও একটা প্রশ্ন উঠছে যে এই চাকরি বাতিল নিয়ে যে শোরগোলটা, সেটাকে চাপা দেওয়ার জন্য বাইরে থেকে লোক এনে দাঙ্গা লাগানো হচ্ছে, এই বিষয়টাকে ঠিক কিভাবে বলবো? শোনো, দাঙ্গারা দাঙ্গাবাজরা লাগায়, তাদের কোনো দল হয় না। পশ্চিমবঙ্গ কিন্তু একটা আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গে যেটা চলছে সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা। এই ছবিটা 8-9 বছর আগে ছিল না। যবে থেকে বিজেপি হিন্দুত্বের রাজনীতিটা বাংলার মাটিতে মোটামুটি গভীরভাবে প্রথিত করে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যে তাকে দুধেল গাইদের সঙ্গে থাকতে হবে, তাই তিনি খুল্লা সংখ্যালঘু তোষণ করছেন। কয়েকদিন আগে যেখানে বসে তুমি প্রোগ্রামটা করছো, ঢিলছোড়া দূরত্ব, রামদিলা ময়দান, মৌলালির কাছে, সেখানে জামিয়াতে উলেমায়ে হিন্দের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী বিরাট বড় সমাবেশ করলেন ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে। করতেই পারেন, অসুবিধা নেই। কি বললেন সেখানে? এমন সময় আসবে কলকাতা ঢোকার সবকটা প্রবেশ পথ আমরা 50,000 লোককে নিয়ে অবরুদ্ধ করে দেব, আমরা আমাদের ক্ষমতা দেখাবো। এ তো সুরাবর্তীর কথা, এই তো 46 সালে ডাইরেক্ট অ্যাকশনের হুমকির মতো মনে হচ্ছে। চৌধুরী সাহেব একটা মন্ত্রী, সংবিধান নিয়ে শপথ নিয়েছেন, তিনি হুমকি দিচ্ছেন কলকাতা অবরুদ্ধ করার, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। মাননীয় বিধানসভায় বিরোধী শূন্য অবস্থায় দাঁড়িয়ে বললেন, বিজেপিকে উদ্দেশ্য করে, কেউ ছিল না বিজেপির সেদিনকে, যে আপনারা চাইছেন একটা সম্প্রদায়কে আমরা বার করে দিই, ওরা যদি রাস্তায় নামে সামলাতে পারবেন তো? ক্রোনোলজিটা বুঝুন। যখন বললেন তখন ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছে, ওয়াকফ আইন টাইন তৈরি হয়নি, বিলও পেশ হয়নি সংসদে। তখন বিল পেশ হলো, পাশ হলো, রাষ্ট্রপতি স্বাক্ষর করলো, তখন দেখুন পশ্চিমবঙ্গে কি আছে। আচ্ছা, মুসলিম জনগোষ্ঠী কোথায় নেই? জম্মু কাশ্মীরে সব থেকে বেশি মুসলমান ভাইরা থাকে, মুসলিম অধ্যুষিত, সংখ্যাগরিষ্ঠ, প্রতিবাদ হচ্ছে, এই হিংসা হচ্ছে। হায়দ্রাবাদ শহরে আসাউদ্দিন ওয়াসি কন্ট্রোল করেন, প্রতিবাদ হচ্ছে, কোনো সন্ত্রাস নেই, কোনো গণ্ডগোল নেই। কেরালায় সেখানে তো হিন্দুরা 50%, মুসলমান খ্রিস্টানরা বাকি, প্রতিবাদ হচ্ছে, কোথাও বিশৃঙ্খলা নেই, খুন নেই, পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া নেই। কেন এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে বারবার এই ঘটনা ঘটবে? ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান এমন বক্তব্য রাখছেন, বলছেন তিনি একটা কি সিনেমা দেখেছিলেন, জং কি এলান, এখন নাকি ধর্মযুদ্ধে নামতে হবে। এরা কারা? কিসের ধর্মযুদ্ধ? আর আমাদের কলকাতা শহরে একজন আয়াতুল্লাহ আছে, ইরানের মতো আয়াতুল্লাহ খামেনি, ইরানে ফতোয়া দেন না। আমাদের কলকাতা শহরের আয়াতুল্লাহ আছেন, যিনি আবার পুজো করেন, সাংবিধানিক পদে আছেন,
তাকে রিপোর্টাররা জিজ্ঞেস করেছে এই যে ধুলিয়ান থেকে সনাতনীরা নদী পার হয়ে আশ্রয় নিচ্ছে মালদাতে, আপনার কি প্রতিক্রিয়া? বলেছেন কি আছে, দেশের বাইরে তো যাচ্ছে না, একটা দেশেই তো আছে, এক জায়গা থেকে অন্য জায়গায়। উনি যে পাড়ায় থাকেন সেখানে 2 ঘর মুসলমান আছেন, বাকি সব হিন্দু। উনি যেতেনও হিন্দুদের ভোটে। এর থেকে কি প্রমাণিত হয়? সনাতনীরা যেখানে বেশি সংখ্যায় থাকে বা যে এলাকায় সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দুরা, সেখানে সংখ্যালঘু ভাইরা নিরাপদে থাকেন, ধর্মাচরণ করতে পারেন, সমস্ত স্বাধীনতা ভোগ করেন। কিন্তু যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ, মানে যে মহল্লায় বা যে পাড়ায়, সেখানে যদি একটা সনাতনী পরিবার থাকে, তারা কি ইকুয়াল ফ্রিডম ভোগ করে? অভিজ্ঞতা কি বলে? এই যে হুমায়ুন কবিরের মতো একটা লোক বললো যে মুর্শিদাবাদে আমরা 70%, ওরা 30% ভাগীরথীর জলে চুবাবো, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই যে বিষবৃক্ষ আমরা রোপণ করেছি, ওয়াকফ নিয়ে তো কিছু জানে না, আইনটাই পড়েনি, আর সাধারণ মুসলমানদেরকে খেপিয়ে তুলছে। ভারতবর্ষে যা ওয়াকফ সম্পত্তি আছে, সেই ওয়াকফ সম্পত্তি থেকে বছরে 14 থেকে 15,000 কোটি টাকা রোজগার হতে পারে। ওয়াকফ খুব পবিত্র জিনিস, উপরওয়ালার নামে সেই সম্পত্তি সমর্পণ করা হয় যাতে অনাথ, দুস্থ শিশু, মহিলা, সামাজিক কার্যক্রম, লেখাপড়া এইসব কাজে ব্যবহার করা হয়। যে সম্পত্তি থেকে বাৎসরিক প্রায় 15,000 কোটি টাকা আয় হতে পারে, সেই সম্পত্তি থেকে এখন আয় কত হয় জানো? বছরে 165 কোটি টাকা। কোথায় 165 কোটি টাকা আর কোথায় 15,000 কোটি টাকা? যারা ওয়াকফ নিয়ে এই কুমিরের অশ্রু করছে না, তারা অনেকে ওয়াকফ সম্পত্তি দখল করে আছে। একটা জমি 3 জনকে বেচেছে, রিয়েল এস্টেট ডেভেলপার, দালাল, ভাড়াটে বসিয়েছে, নিজেরাও দখল করে নিয়েছে। তাদের স্বার্থে ঘা লেগেছে বলে তারা বলছে ইসলাম বিপন্ন, আমাদের ধর্মাচরণের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, আমাদের মসজিদ নিয়ে নেবে, আমাদের মাজার নিয়ে নেবে। আর অধিকাংশ সংখ্যালঘুরা এই ওয়াকফ বিষয়টা পড়েইনি, জানেও না। আর উল্টো দিকে একই বিজেপি, তারা জানে। অমিত শাহ 2.5 ঘন্টা ধরে বক্তৃতা করেছেন। আমি চ্যালেঞ্জ নিচ্ছি 2-1 জন বাদ দিয়ে, কোন বিজেপির নেতা যারা এত বড় বড় কথা বলছেন, অমিত শাহ যে কথাটা লোকসভায় দাঁড়িয়ে বলেছেন সেটা বলতে পারবেন? জানি না, জিগির তুলছে। কেউ বলছে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, কেউ বলছে সিরিয়া হয়ে গেছে, কেউ বলছে প্যালেস্টাইন হয়ে গেছে। যে ধর্মের ভিত্তিতে এইরকম শার্প পোলারাইজেশন পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি। এ প্রবণতা কমবে না, যতদিন যাবে বাড়বে, যতদিন যাবে বাড়বে। তার পরিণতি হচ্ছে মুর্শিদাবাদ, তার পরিণতি হচ্ছে ভাঙড়, তার পরিণতি হচ্ছে ওই আমতলায় দেখলাম, হুগলির চাঁদদানিতে দেখলাম, এগুলোই। মুসলিম ভাই বোনদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা পড়ে দেখুন আইনে কি আছে। আপনারা ওয়াকফ থেকে কি সুবিধা পেয়েছেন এতদিন? যদি সুবিধাই পেতেন তাহলে একটা মুসলিম ছেলেকে কেন সাইকেলে রিপেয়ারিং শপে কাজ করতে হয়? কেন তারা এত পিছিয়ে থাকেন? তাদের সমাজের মুষ্টিমেয় কিছু লোক তাদেরকে বোকা বানিয়ে বিভ্রান্ত করে এই ওয়াকফ সম্পত্তি ভোগ করছে। তাদের বৌরসিপারটা চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে তাহলে এটাকে ইসলাম বিপন্ন, আমার সম্পত্তি নিয়ে নেবে, আমার মসজিদ নিয়ে নেবে, এই ন্যারেটিভটা তৈরি করছে। সুপ্রিম কোর্টে তো শুনানি হবে আগামীকাল থেকেই, হোক না। সুপ্রিম কোর্ট কি ফয়সালা অপেক্ষা করুন। মাননীয়া এইসব চাকরিওয়ালাদের বলছে আমি তো রিভিউ পিটিশন করবো, আমার উপর ভরসা রাখুন। কেউ কেউ বলছেন এখন পথে নামছেন কেন, সরকারের উপর ভরসা রাখুন। তো এই কথাটা বলতে পারছেন না যারা ওয়াকফের সংশোধনী বিলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তাহলে কিন্তু বলা উচিত যে সুপ্রিম কোর্টে তো শুনানি হবে, সবাই তো মামলা করেছে, আমরাও তো পার্টি, লেট আস ওয়েট ফর দ্য ফাইনাল ভার্ডিক্ট। এটাই তো গণতান্ত্রিক ব্যবস্থা। রাজনীতি করতে চাইছেন, খেপিয়ে দিতে চাইছেন, যাতে মুসলমান ভোটকে তিনি সব ভোটের কারবারি, এ চায় হিন্দু ভোট, ও চায় মুসলমান ভোট। সিম্পল, এর মধ্যে কোনো রকম আলাদা কোনো ব্যাখ্যা হতে পারে না যা চলছে পশ্চিমবঙ্গে। অনেক ধন্যবাদ অর্কদা।
আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার নিউজ। নমস্কার।